বিবেক জ্যোতি বইয়ে এমন একজন লেখা আছে যে বলেছিল এই কন্ডিশনে আমার নামে ছাপানো যাবে না, ছোটটার সঙ্গে একটা লেখা লিখেছে আছে তাহলে। তো আর একটা কথা বলি, ওই যে প্রেরণা পেলাম কি দাদু যে বলতেন বারবার আরো লিখবি না, আরো অনেক লিখতে হবে, সেই জন্য আমি এখন লেখার চেষ্টা করবো। আমি সে ভরসা শুনতে পাই মনে হয়, তাই না? আর এখন নিজে লিখতে পারি না বলে লেখাও শেষ হয়ে এসেছিল। আমাকে দাদা বললেন আগেবার, কারণ এই হলঘরে বসে ওই টেবিলে বসে বাটুল লিখতো, আমি ডিকটেট করতাম। তার আমি কবিতাটা শুধু কোনো রকমে আমি হোয়াটসঅ্যাপে টাইপ করে নিজে লিখেছিলাম, তো কবিতাটা ডিকটেট করে আনন্দ হয় না নিজে না লিখে। এই হলো ভালো। আর একটা কথা বলছি, যেখানে যা কিছু থাকুক পূর্বাপর, আমার এখনকার পথ চলার নির্দেশনা হচ্ছে শিশির ঠাকুরের শ্রুতিবাণী। আলোচনা প্রসঙ্গ না সবসময় শ্রুতিবাণী, অনুশ্রুতি অনুশ্রুতি বিধায়না সিরিজের যত বাণী আছে, তুমি যে কালকে বললে বিরাট কথা, নীতি বিধায়না, আদর্শ বিধান, এতে যা আছে সেগুলোই আমার ডাইরেকশন। আর যা কিছু সব ঠাকুরের কথা হতে পারে, কিন্তু যদি কখনো এই দুটোর মধ্যে বিরোধ হয়, ওটা পার্টিকুলারলি আই টেল ইউ ওয়ান থিং, তুমি আমার শ্রুতি বাণী যে কোনো একটা বাণী খুঁজে দাও যেখানে কারোর নাম মেনশন আছে। আছে কি কারোর নাম? একটা বাণীতে একটা নাম আছে শ্রুতিতে। হেম মুখার্জি এইসব কথা বলে গেছে আমার কাছে, দেবীদার বাবা সে দই নিয়ে এসছে ঠাকুরের জন্য, পিওর দই কী করে পাকতে হয় সেটা বলেছিল। সেটা ঠাকুর বলছেন দুধের মাটির ভান এসব লেগে লাস্টে হেম মুখার্জি এইসব কথা বলে গেছে আমার সাথে লেগে গেছে। তাছাড়া কোথাও কোনো বড় খোকা মণি কাজল মাজল গাজল বুদ্ধদেব চতুর্পুষ্টি কোথাও কোনো নাম নেই। ওটাই হচ্ছে আসল কথা। আর আলোচনা প্রসঙ্গে কি কথা বলা আছে জানবে? ফটো বদলতে তার ফটো রাখো গা। আমার কথাগুলোতে যদি মানুষের মঙ্গল হয় তার জন্য আপনি দায়ী, কেননা আমার কাছ থেকে কথাগুলি আপনি বার করে দিয়েছে। সেটা হচ্ছে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। কেউ জানে? তা তুমি উপাস্য তো, ওই কথা ঠাকুর বলছেন তাকে, কত ভালো কথা বলছেন, কি কৃতজ্ঞ মানুষ তুমি ভেবে দিয়েছে। আমি কিছু জানি না, আপনি আমার কাছ থেকে কথাগুলি বার করে নিয়েছেন, যদি মানুষের যেতে কোনো মঙ্গল হয় জন্য আপনি তাই। আমি বাপু বাবা এই কথা বলতে, তো সেজন্য বুঝতে হয়। ওই জন্য কালকে একটা বাণী জিজ্ঞাসা করেছিল, বাণীটা হচ্ছে এই ছিল না, ভাষার কিন্তু কমই মানে বোধ যদি তোর বোবার হয়, সঙ্গতশীল বোধ ভাতিত অস্তিত্বের দিক বোধ হয়। কত রকমের ভাষা, কত রকমের ব্যাখ্যা করতে হবে, কিন্তু বোধ যদি অর্মল থাকে তাহলে তো কোনো মানে নেই, কোনো ভাষা কোনো দাম নেই। বোধ বোবা, বোধ যদি বোবা হয়, হ্যাঁ ব্যাস, নির্বোধ কেউ বিভ্রান্ত বোধ যদি হয়, কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না, কিচ্ছু হবে না। বললাম তো, বোবা বোবা মানে কি? অভিব্যক্তি নেই, বোবা মানে অভিব্যক্তি নেই, কিছু নেই। তাই ভাষার কিন্তু কমই মানে। আমি বলছি টাকার এপিট ওপিট আমি আর বড় কথা শোনা যায়, যদিও প্রবলতা বলে যে সব শুনিয়ে নিই লিখিনি। আমিও জীবনে প্রতিদিন ঠাকুরের 3 ধরনের আগে এইসব ভাষা কেউ কথা শুনি। আচ্ছা টাকার এপিট আমি একবার এটা কি মানে কি, আমি আর আমরা দুজনে একই? এ তো নাও হতে পারে। টাকার এপিট তো কোনোদিনই এক হয় না। কেন আমি এই মানে ধরছি না যে কারণ আমি আর বড় কোনো মিলই নেই কোনো আলাদা, এটা আমি কেন ধরছি না? প্রভুদের কাছে একটা কাহিনী শুনতাম, বড় দামি কাহিনী। ঠাকুরের কাছে বলছিল যে ঠাকুর নিজেই তো বলতেন শ্রীরামকৃষ্ণ যে নরেন আমার শ্বশুর ঘর, শ্বশুর ঘর বলে ওই তো শ্বশুর ঘর মানে একটু নিচু, বিয়ের সময় নিচু ঘরের মেয়ে থেকে বিয়ে করে। আচ্ছা এটা কি ঠাকুর সাহেব বলতে পারবে কথা? শ্বশুর ঘর মানে একটু নিচু, এক না, ছেলেদের বিয়ে নিচু ঘর থেকে মেয়ে নেওয়া হয়। কথাটা কি ভালো না? এটা হচ্ছে বোধ, স্বচ্ছ বোধের কথা। চিন্তা করে বলতে হবে ঠাকুরকে। ইদানিং করে আমার একটা নতুন কথা শুনছি সৎসঙ্গ অধিবেশনে। কোনো একজন ঋত্বিক দাদা বলছেন
শ্রী শ্রী ঠাকুর নাকি বলেছেন, আমাকে প্রণাম করে যে আমার বড় খোকাকে প্রণাম করে না, সে প্রণাম আমি গ্রহণ করি না। বলুন না, কথা শেষ হবে না।